আমি মিমকে ভালোবাসি দলটাকে নয়, ব্যক্তিত্বের দিকে তাকিয়ে। ওয়াইসি সাহেবের ভালো লাগে আমার একটাই কারণে, তিনি সব জায়গায় প্রতিবাদ করেন। মিম এবং আব্বাস সিদ্দিকী বাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন এবং রাজনৈতিকগতভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে আপনার অবস্থান কি? দেখুন, আমরা রাজনীতিতে সক্রিয়ভাবে যাব না বলেই দিয়েছি। এবং আপনি যে দুটো নাম করলেন, মিম এবং আমাদের সিদ্দিকী সাহেব, তো এই যে ওনারা রাজনীতিতে নামবেন, আমার মনে হয় না এটা বাংলায় খুব একটা ইফেক্টেড হবে। এটা রাজনীতির ময়দানে কিছুই না, এটা আমি কিছু মনে করি না, এটা রাজনীতিই না। আর কেন্দ্রীয় কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে ময়দানে আরা নামতে চায় না। রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ কোথাও করবে না, কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি বিধানসভা ভিত্তিক, এবং আগামী দিনে আমাদের অ্যানালাইসিস করার ব্লক ভিত্তিকও লোক নেমেছে। আমরা সমর্থন করব কোন দলকে, যেটা হচ্ছে ধর্ম মেরুকরণের রাজনীতি যারা করবে এবং সাম্প্রদায়িক রাজনীতি যারা করবে তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। এবং সেজন্য আমরা ধর্ম মেরুকরণের রাজনীতি এবং সাম্প্রদায়িক রাজনীতিকে পিছিয়ে রেখে আমরা যেটা ধর্মীয় মেরুকরণ ছাড়া অন্য রাজনীতি যারা করছে সমস্ত মানুষের নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই রাজনীতিকে আমরা সমর্থন করি। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি একটা বড় শক্তি হিসাবে বাংলায় আসছে, সেটাকে আপনি একজন মুসলিম নেতা হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, বিজেপি 2021-এ তাদের আমরা দেখতে পাচ্ছি যে হয়তো লোকসভা নির্বাচনে 18টা সিট তারা পেয়েছে, কিন্তু আজকের দিনে বিজেপির সমস্ত বুথ ভিত্তিক তাদের কর্মী নেই। অর্থাৎ তাদের লড়াইটা ওই লোকসভায় হয়তো পুলিশ দিয়ে লড়াই হয়েছে, কিন্তু বিধানসভা নিয়ে অতটা আমরা তাদেরকে গুরুত্ব দিতে চাইছি। আমরা ইতিপূর্বে অনেকবার দেখেছি আপনি আইএমএর বিভিন্ন কর্মী সভা বা জনসভায় সামিল হতে দেখেছেন, বর্তমানে সেসবগুলো দেখা যাচ্ছে না কেন? আপনি পিছিয়ে এসেছেন মিম থেকে? আমি মিমকে ভালোবাসি দলটাকে নয়, ব্যক্তিত্বের দিকে তাকিয়ে। ওয়াইসি সাহেবের ভালো লাগে আমার একটাই কারণে, তিনি সব জায়গায় প্রতিবাদ করেন। এবং দেখুন, আমাকে হয়তো আপনারা নানান চিত্রে দেখেন, কখনো কংগ্রেসের নেতা, কখনো সিপিএম, কখনো এমনকি আমার বাড়িতে বিজেপির নেতারাও এসছে। তার মানে এই নয় যে আমি বিজেপি করি বা মিম করি বা তৃণমূল কংগ্রেস করি বা কংগ্রেস সিপিএম করি। যাই হোক, আমি এসব কিছু নয়। আমার কাছে সবাই আসে, আমার দরজাটা সর্বদলীয় মানুষের জন্য খোলা আছে, এবং যারা ভালো কাজ করবে তাদের সমর্থনে আমরা তাদের সঙ্গে সহযোগিতা। মিম এবং আব্বাস সিদ্দিকী বাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন এবং রাজনৈতিকগতভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে আপনার অবস্থান কি? দেখুন, আমরা রাজনীতিতে সক্রিয়ভাবে যাব না বলেই দিয়েছি। এবং আপনি যে দুটো নাম করলেন, মিম এবং আমাদের সিদ্দিকী সাহেব, তো এই যে ওনারা রাজনীতিতে নামবেন, আমার মনে হয় না এটা বাংলায় খুব একটা ইফেক্টেড হবে। এটা রাজনীতির ময়দানে কিছুই না, এটা আমি কিছু মনে করি না, এটা রাজনীতিই না। 21-এর নির্বাচনে এক ঝাঁক সংখ্যালঘু মুসলমান থেকে দেখা যাচ্ছে এবং প্রত্যেকেই মুসলমানের উন্নয়নের কথা বলছেন। আপনি কি মনে করছেন এটা রাজনৈতিক নিজেদের স্বার্থের জন্য করছে, না সত্যি করে মুসলমান উন্নয়নের কথা ভাবছে? দেখেন, এই নেতাগুলো আজকে সারা বছর কোথায় থাকে? ঠিক ইলেকশন আসলে 3 মাস 6 মাস আগে এদের সবকিছু মনে পড়ে। আজকে আপনি 2021-এর নির্বাচন, এই এখন থেকে সবার চিন্তা ভাবনা পড়ে গিয়েছে মুসলিমদের উন্নয়ন চাই। বাকি 5 বছর যখন ক্ষমতায় তৃণমূল চলে এলো, সেই সময় 5 বছর আন্দোলন কেন করেনি? তখন মনে ছিল না? হঠাৎ করে তাহলে বোঝা যায় যে নিজের ব্যক্তি স্বার্থের জন্য হয়তো টিকিটের জন্য লাফাচ্ছে। আপনি তাহলে বলতে চাইছেন যে তারা নিজের ব্যক্তি স্বার্থের জন্য লড়াই করছে? হতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি তাদের মানুষের মনের মধ্যে তো আমি ঢুকে নেই। কিন্তু আমার মনে হয় এই আন্দোলনটা তারা যদি সারা বছর, এবং আজকে 2021-এর জন্য নয়, 26-এর টার্গেট করে যদি এই লড়াইটা সারা বছর আন্দোলন করে, আপনারা সেটা সাংবাদিকতা করছেন, তাদের পিছনে নজর রাখুন, দেখুন ইলেকশনের পরে তাদের খুঁজে পাওয়া যায়। আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন সময় আপনি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সভা সমাবেশীদের প্রতিবাদ হয়ে উঠেছিলেন, কিন্তু বর্তমানে আপনাকে লাইমলাইটে দেখা যাচ্ছে না কেন? কি আপনি দেখুন, এখন বর্তমানে আমরা চেপে যাইনি। আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে 2021-এর ইলেকশনে ধর্মনিরপেক্ষ এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, এবং ধর্মনিরপেক্ষতা বজায় রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষকে সহযোগিতা করা এবং তাদের কাছে সঠিক মেসেজ পৌঁছানো। আমরা সেটা অ্যানালাইসিস করতে গিয়ে দীর্ঘদিন আমরা ওয়েট করেছিলাম। আজকে আমাদের হাতে সমস্ত বিধানসভা ভিত্তিক অ্যানালাইসিস করে আমরা একটা তথ্য পেয়েছি। এবারে আমরা আগামী দিন ময়দানে নামব। আপনি যদি বলছেন যে ভোটের সময় ওদেরকে দেখা যায়, ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে ভোটের আগে যদি কাজগুলো করতো তাহলে ভোটের সময় আসার কোনো প্রয়োজন হতো না, নতুন দলগুলোর প্রয়োজন হতো না। তো
তো সে আপনি কাজগুলো কি কোনো করেন কাজ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়? কোন কাজ? মমতা যে ব্যানার্জি যে সমস্ত দাবি সংখ্যালঘু হ্যাঁ, উন্নয়ন, হ্যাঁ, হ্যাঁ। দেখুন মমতা ব্যানার্জির উন্নয়ন হচ্ছে মাইকে প্রচার করা আর ব্যানার টানানো, এটা আমরা সবসময় দেখেছি। এবং বাংলায় আজকে আমরা যে উন্নয়নের কথা বলছি, উন্নয়ন মমতা ব্যানার্জি নিজে বারবার দেখেছি প্রকল্প ঘোষণা করে, কিন্তু মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা, ওনার যে চিন্তাভাবনা, কর্মসূচি, মমতা ব্যানার্জি আমরা দেখেছি কোভিডের সময় যখন লকডাউন হলো, উনি কিন্তু এমন একজন মহিলা যিনি রাস্তায় নিজে গিয়ে গরিবের হাতে খাবার তুলে দিয়েছে, কিন্তু ওনার দলের নেতা নেত্রীদের জন্য আজকে মমতা ব্যানার্জির দলটা নষ্ট হচ্ছে। তিনি নট আউট ভালো মহিলা, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তিনি যথেষ্ট করার চেষ্টা করেন, কিন্তু ওনার দলের মধ্য থেকে যারা নেতৃত্ব দেয়, আজকে বসিরহাটের সাংসদ থেকে শুরু করে আমরা এখানে দেখছি যে দরবারের পক্ষ থেকে বারবার আমরা বলেছি, বসিরহাটের সাংসদ থেকে শুরু করে যারা আছে তারা আজকে দেখবেন ইলেকশনের সময় সারা বছর তাদেরকে কেউ পাবে না, কিন্তু ইলেকশনের সময় প্রতিটা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে চলে যাবে, বলবে আমরা আপনার জন্য সব করবো, তাদের একটা সার্টিফিকেট আপনি পাবেন না। তাহলে এই হচ্ছে মমতা ব্যানার্জির দলের নেতা নেত্রীদের অবস্থা। আজকে যে নেত্রী নিজে হাতে রাস্তায় গিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছায়, আর তার ব্যাটালিয়ানগুলো ঘরে লাট সাহেব হয়ে বসে আছে, কেউ শুটিং করছে, কেউ পার্লামেন্টে গরিব মানুষের খাবারের কথা না বলে বলছে যারা সিনেমায় শুটিং করে, যারা আর্টিস্ট, তারা এই লকডাউনে বসেছিল, তাদের কি হবে? তাহলে এরাই হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি একমাত্র ভালো, বাকিগুলো তাহলে ঠিক নাই না, আমি তাদেরকে দেখতে, আমি ব্যক্তিগত হিসাবে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি। ভাইজান, একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলায় অনেক রকমের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল রয়েছে, তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন বিধলেন, বিজেপি বা অন্যান্য সাম্প্রদায়িক দলগুলোকে আপনি কি বিধছেন কি রুখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন? আর আপনি বিশেষ কোনো রাজনৈতিক দলের সমর্থন করবে বকলমে? দেখুন, আমি বলি, পশ্চিমবাংলায় আমরা বারবার একটা জিনিস ভুল করছি, যে সংখ্যালঘু মুসলিমরা কোনোদিন তৃণমূল দলটাকে ক্ষমতায় আনেনি। বাংলায় কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির উত্থান ঘটিয়ে, সাম্প্রদায়িক জায়গাটা উত্থান ঘটিয়েছে, সম্প্রীতি নষ্ট করেছে একটাই কারণে, আমরা বারবার প্রচারের মুখে এনে দিয়েছি মুসলমানরা হচ্ছে তৃণমূল দলটাকে জিতিয়েছে, এবং সংখ্যালঘু মুসলিমদের বারবার ধারণা যে আমরা যেদিকে ভোট দেবো সেই দিকে মনে হয় সেই দল জিতবে। এটা হতে পারে না। বাংলায় 27% সংখ্যালঘু ভোট, যদি সবাই এক হয়, তারপরেও কিন্তু সংখ্যালঘু ভোট এক জায়গায় গেলেও কিন্তু বাকি আমার অন্য ধর্মের মানুষ, তারা যদি আলাদা জায়গায় চলে যায়, তারা কিন্তু এক জায়গায় একটা দল গঠন করতে পারে। অর্থাৎ বাংলার মানুষ এখনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সেই বাংলার সম্প্রীতি, এই সংস্কৃতি কোনো রাজনৈতিক দল ভাঙতে পারেনি, যে তারা সাম্প্রদায়িক দলকে সহযোগিতা করবে। বাংলার মানুষ শান্তিপ্রিয়, তারা উন্নয়ন চায়, উন্নয়নের স্বার্থে তারা সাম্প্রদায়িক দল এবং ধর্মের রাজনীতিকে দমিয়ে দিয়ে তারা নিজেরা সিদ্ধান্ত দেবে আগামী দিন কোথায় যাবে। ধর্মীয় সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জিন্দাবাদ চলছে, কি বলবেন এটা? ইসলামিক ধর্ম সবাই সেটা যারা করছে খুব নোংরা কাজ। ভাই, একাধিক সমীক্ষা বলছে যে মুসলমানদের, মানে যে মুসলমান ছাত্রছাত্রী, তারা উচ্চশিক্ষা অথবা শিক্ষিত হচ্ছে না এবং তাদের মধ্যে জেনারেল নলেজ নেই। সেই জায়গায় আপনি কি মনে করছেন যে মুসলমান উন্নয়নের পিছনে এডুকেশন একটা বড় ফ্যাক্ট, নাকি তোষণ অন্য একটা ফ্যাক্ট? দেখেন, তোষণ কিছু না। আমি মনে করি শিক্ষায় যারা এগোয় তারা কখনো বসে থাকে না। শিক্ষা এমন একটা জিনিস, যদি মুসলিমরা শিক্ষা পেয়ে বসে থাকতো ঘরে, তাহলে আমি আবুল কালামের কথা বলি, এপিজে আবুল কালাম, তিনি আজকে রাষ্ট্রপতি হয়েছিলেন, তার প্রকৃত শিক্ষা ছিল বলে কেউ কিন্তু তাকে বাধা দিতে পারেনি এবং আটকে রাখতে পারেনি। এই ভারতবর্ষে তিনিও রাষ্ট্রপতি হয়েছেন। তো আমরা শিক্ষার, আমরা দেখবেন আজকে যারা বারবার স্টেজে গিয়ে, কোনো মাওলানা সাহেব একটা সংগঠন করেছে, প্রচার করছে আমরা পিছিয়ে, আমাদের আইপিএস হচ্ছে না, ডব্লিউবিএস হচ্ছে না, উনি আবার ওয়াজ করতে গিয়ে বলবে আপনার ঘরের ছেলেকে আলেম করেন, এতিমখানায় দেন। তাহলে এতিমখানায় গেলে সে আইপিএসটা হবে কি করে? তাকে আপনি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য বাড়ি যথেষ্ট, বাড়ি বসে কোরআনের শিক্ষা দিন, আর সেই সাথে সাথে আপনি তাকে করুনকে ভালো একটা স্কুলে পড়ান যেখানে জেনারেল এডুকেশন। মমতা ব্যানার্জি বলেছিলেন লোকসভা নির্বাচনের পর যে গরু লাদ দেয়, যে গরু দুধ দেয় তার লাদ খাবো। তো মূলত মুসলিমদেরকেই লক্ষ্য করে এই কথা বলেছিলেন। তাহলে মুসলমানরা তৃণমূলকে বাঁচিয়ে রেখেছেন, এটা মমতা ব্যানার্জি স্বীকার করছেন? তো মমতা ব্যানার্জি কখনো বলেছে যে মুসলমানরা আমাকে বাঁচিয়ে রেখেছে? কোনো ক্লিক আপনাদের কাছে আছে? উনি বলেছেন যে গরু দুধ দেয় তার লাদ খেতে হয়। সেটা যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে, এগুলো তো বানানো হচ্ছে। সে হিন্দু মুসলিম সবাই হতে পারে। আপনি একটু আগেই বললেন যে মমতা ব্যানার্জি ভালো কাজ করেছে, তার মানে কি 2021 বিধানসভা নির্বাচনে আপনি মমতা ব্যানার্জিকে সমর্থন করবেন? না, আমি বললাম না, কেন্দ্র আমরা এখনো ঘোষণা করিনি, ওটা ইলেকশনের সময় আমরা সমর্থন কাকে করব সেটা জানিয়ে দেবো। তার আগে আমরা প্রতিটা ব্লক ওয়াইজ অ্যানালাইসিস করব, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি রাজনীতির ময়দানে নামছেন,
ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন, আপনি একজন পীরজাদা হিসাবে তাকে সমর্থন করবেন? না, আমি ধর্মের কোনো রাজনীতি সমর্থন করি না। মানে কেন? ওই রাজনীতি দলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া হয়, সেখানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই যদি আসতে চায়, তাহলে বাকিরা নারায়ে তাকবীর দিলে তারা কি বলবে? তিনি তো বলছেন যে সংখ্যালঘুদের স্বার্থে আমি রাজনীতির ময়দানে আসছি। সংখ্যালঘুতে বিভাজন ঘটানো যায়, এটা কোনো ফ্যাক্ট না। রাজনীতি, পশ্চিমবাংলার রাজনীতি ওটা কোনো সামান্য দুটো জেলা নিয়ে রাজনীতি হয়। ইতিহাসে আমরা দেখেছি যে বসিরহাটের মাওলানা বাবু দরবার শরীফের সঙ্গে ফুটপাড়া শরীফের একটা খুব ভালো সম্পর্ক আছে। তো সেই জায়গায় ওখান থেকেও বিভিন্ন রকমের বার্তা মুসলমান সমাজে দেওয়া হচ্ছে। আজকে আপনি মাওলানা বাবু দরবার শরীফের পক্ষ থেকে কি বার্তা দিয়ে চাইছেন? দেখেন, দরবার শরীফের সংগঠন আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশন, আমি বর্তমানে সেক্রেটারি হিসাবে আমি মানুষের কাছে এটাই বলবো, বিভ্রান্ত হওয়ার জায়গা নেই। এবং আমরা আমাদের সক্রিয় প্রতিটা মানুষের সাংবিধানিক অধিকার আছে। ভোট কে কাকে দেবে না দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান কাউকে বলতে পারে না। আমার বাবা আমাকে বলতে পারে না যে তুমি গিয়ে আজকে অমুককে ভোটটা দিও। আমি আমার চিন্তায় আমি যাকে ভালো লাগবে তাকে ভোট দেবো। মানুষকে বলবো আপনারা সংবিধানকে বজায় রেখে সংবিধানের জন্য দেশকে বাঁচানোর স্বার্থে, কৃষি বাঁচানোর স্বার্থে, গরিব বাঁচানোর স্বার্থে, শিক্ষার উন্নয়নের স্বার্থে, সমাজ উন্নয়নের স্বার্থে, বাঙালি বাঁচানোর স্বার্থে যেটা তাদের ভালো লাগবে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে। আমি ব্যক্তিগত কারোর সিদ্ধান্তের উপরে এবং স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। আপনারা যে শেষ করছেন 2021 বিধানসভা নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এটা বলাই বাহুল্য। মানে সেই নির্বাচন আপনি কি চাইবেন, রক্তক্ষয়ী হোক না শান্তিপূর্ণ? কোনো মানুষই চাইবে না। মানুষ শান্তিপূর্ণ বাঙালি, মাছে ভাত খেয়ে মানুষ, এরা সব অনুষ্ঠানে বাজনা বাজিয়ে এরা আনন্দ করে চলে। বাঙালি কোনোদিন অশান্তি চায় না। সেই লক্ষ্যে আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে কি বার্তা থাকবে মানুষের? আমরা সবসময় মানুষের বার্তা দেবো, শান্তিপ্রিয় আন্দোলন করুন এবং ভাঙচুর করে নয়, আগুন ধরিয়ে নয়। এবং বহিরাগত কিছু মানুষ আজকে পশ্চিমবাংলায় এসে এই রাজনীতির ময়দানে খেলতে চাইছে। সেই অন্য ভাষী বহিরাগতদেরকে বাঙালিরা প্রশ্রয় না দিয়ে বাঙালিরা নিজের বুদ্ধিতে বাংলাকে বাঁচিয়ে রাখার স্বার্থে তারা তাদের কাজ করুন। ধন্যবাদ।